আজ আমরা কথা বলছি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে নরসিংদী ৫ রায়পুর আসনের বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর সঙ্গে। তিনি তার রাজনৈতিক দর্শন, এলাকার সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমাদের সাথে খোলামেলা আলোচনা করবেন। ধন্যবাদ আপনাকে। দেখেন, বিএনপি বরাবরই একটি আন্দোলনমুখী দল। আপনারা জানেন, এই ফ্যাসিস্ট আমলে 17 বছর একমাত্র বিএনপি একমাত্র দল যেটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সর্বদা আন্দোলনের মুখী ছিল, রাজপথে ছিল। আমাদের নেতাকর্মীরাই সবচেয়ে বেশি জেল, জুলুম এবং নির্যাতিত হয়েছে। আমরা আন্দোলনের ধারাবাহিক যে বিষয়টি রয়েছে সেটি আমরা বিভিন্নভাবে চিন্তা করি, সময় সাপেক্ষের ব্যাপার। 17 বছর আমাদের আন্দোলনের ধরন ছিল একরকম, শেষে ফ্যাসিস্ট খুনি হাসিনা মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে, এদেশে একটি সুস্থ, সুন্দর এবং ফেয়ার ইলেকশনের লক্ষ্যে আমাদের নেতাকর্মীরা তারেক রহমানের নির্দেশে 17 বছর আন্দোলন করেছি। এখন একটি ইন্টেরিয়াম গভর্নমেন্ট। এটি হলো একটি ইন্টেরিয়াম গভর্নমেন্ট বলতে আমি যে জিনিসটি বুঝি, এটি একটি টেম্পোরারি সরকার। অর্থ হলো এখন কোনো গণতান্ত্রিক সরকার নয়, এখন কোনো বিপ্লবিক সরকারও নয়। এই সরকারটি আসার উদ্দেশ্যই ছিল একটি, এবং আমরাও তাতে সমর্থন দিয়েছি, যে সরকার আসার পরে তারা খুব ইমিডিয়েট একটি ব্যবস্থা নেবে এদেশে একটি নির্বাচনের লক্ষ্যে। এবং আমরা দেখেছি এখন একটি বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু নির্বাচনের কোনো লক্ষণ আমরা এখন পর্যন্ত কিন্তু দৃশ্যমান কিছু আমরা দেখছি না। একটি সময় তারা দিয়েছে যে আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কিন্তু এখন অক্টোবর মাস শুরু হয়ে গেছে, কিন্তু আমরা এর কিন্তু তেমন দৃশ্যমান কোনো অগ্রগতি কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি না। যেহেতু বিএনপি গণতান্ত্রিক দল, আমরা মনে করি আমরা জনগণকে নিয়ে এখন আমরা আন্দোলন করে যাচ্ছি। আন্দোলনটা হলো এরকম যে আমাদের দলের প্রত্যেকটি মনোনয়ন প্রত্যাশী নেতাকর্মী তার স্ব আসনে দৈনন্দিন জীবনে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে, জনগণকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত করতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এটাই হচ্ছে আমাদের মূল আন্দোলন। এর অর্থটা হলো আমরা বর্তমান সরকারকেও বারবার দাবি জানাচ্ছি, আমাদের যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল নির্বাচনের ব্যবস্থা করা, আমরা চাই এই ইন্টারিম গভর্নমেন্ট তড়িৎ গতিতে নির্বাচনের ব্যবস্থা করা, যাতে করে এদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী দিন কে সরকার গ্রহণ করবে তার লক্ষ্যে এই দেশের জনগণ যেন এগোতে পারে। এটি হচ্ছে আমাদের আন্দোলন। এখন আমি দলের একটি ক্ষুদ্র কর্মী হিসেবে, আমাদের এই দলের প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। তারপরে আমাদের মহান নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপসীর নেত্রী, উনি 3 বারের সফল প্রধানমন্ত্রী। তার নেতৃত্বে দল দীর্ঘদিন পরিচালিত হয়েছে এবং উনি সাহসিকতার সহিত, খুব বিচক্ষণতার সহিত দলকে পরিচালনা করেছেন এবং রাষ্ট্রকেও পরিচালনা করেছেন। এখন আমাদের দলের মহান নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশি বিএনপির একটি গ্রামের, একটি পরিবারের নেতা থেকে নিয়ে ওয়ার্ড বলেন, ইউনিয়ন বলেন, উপজেলা বলেন, জেলা বলেন এবং কেন্দ্রীয় কমিটি বলেন, সকলে তার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। আমরা মনে করি বিএনপি তার নেতৃত্বে ঐক্যবদ্ধ এবং আগামী দিন উনি যে নীতিমালা দিয়েছেন 31 দফা, আপনারা জানেন, সেই 31 দফার মধ্যে স্পষ্টত উল্লেখ করেছেন ওনার দলের সকল সর্বস্তরের নেতাকর্মীদের মূল লক্ষ্য কী হওয়া উচিত, কী উদ্দেশ্য হওয়া উচিত, এবং রাষ্ট্র পুনর্গঠনের জন্য যেই ধারাগুলো উনি দিয়েছেন, আমি বিশ্বাস করি সেই ধারাগুলো অনুসরণ করে আমি ব্যক্তিগতভাবে দলের একজন কর্মী হিসেবে, তারেক রহমানের একজন কর্মী হিসেবে, আমরা মাঠ পর্যায়ে প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন তার সেই দিক নির্দেশনা অনুসরণ করে কাজ করে যাচ্ছি। এবং আমরা বিশ্বাস করি তার দিক নির্দেশনা অনুসরণ করে কাজ করলে এদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন হবে, এদেশের মানুষ বুঝতে পারবে যে বিএনপি কী চাচ্ছে এবং আগামী দিন রাষ্ট্র গঠন করার পরে আমরা কি কি লক্ষ্য নিয়ে কাজ করব, এই 31 দফার মধ্যে কিন্তু উনি স্পষ্টত উল্লেখ করেছেন। তাহলে 31 দফার নীতিমালা অনুসরণ করে আমরা প্রতিটা দিন কাজ করে যাচ্ছি, এটাই আমাদের লক্ষ্য। আপনারা জানেন, আমার মরহুম পিতা জনাব মাইনুদ্দিন ভূঁইয়া সাহেব, উনি বারবার নির্বাচিত হয়েছেন। উনি বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন, জিয়াউর রহমান সাহেবের আমলে সেই প্রতিষ্ঠাকালীন সদস্য উনি, এবং এরপরে উনি এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, হুইপ হয়েছেন, উনি নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন। আমাদের পরিবার, আমার মনে হয় না এই রায়পুরা উপজেলাতে এমন কোনো গ্রাম বা বাড়ি আছে যে দরজায় আমার বাবা পৌঁছেন নাই। তার সন্তান হিসেবে আমি তো জন্মসূত্রে পেয়েছি এই বিষয়টি। আমি যখন এই ঘুম থেকে উঠে আমার ড্রয়িং রুমে বসতাম, তখনও শত শত নেতাকর্মী সেই ড্রয়িং রুমে এসেছে রায়পুরার প্রত্যন্ত অঞ্চল থেকে। তো তাদের সাথে একটা নিবিড় এবং গভীর সম্পর্ক, এটা পারিবারিক সম্পর্ক। আর দলীয় শিক্ষা যেটি হলো 31 দফা দিয়েছেন আমাদের নেতা তারেক রহমান, সেই 31 দফাকে হর অক্ষরে পূরণের লক্ষ্যে
আমি সর্বদা কাজ করে যাচ্ছি, নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করছি, ওয়ার্ড পর্যায়ে মিটিং করছি, গ্রামে গ্রামে যাচ্ছি, বিভিন্ন মহল্লায় গিয়ে মিটিং করছি এবং বিভিন্ন গোষ্ঠীতে আমি মিটিং করছি এবং এমনকি চা স্টলে বসে আমি নেতাকর্মীর সাথে সমন্বয় করে আলোচনা করছি কিভাবে আগামী দিন দলের শক্তিকে শক্তিশালী করা যায় এবং আমরা যেন সামনের দিকে এগোতে পারি সেই লক্ষ্যে তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি। রায়পুর একটি বৃহৎ সর্ববৃহৎ এলাকা, 24টি ইউনিয়ন এবং একটি পৌরসভা এবং একটি উপজেলা, এবং আপনারা জানেন আমরা আরেকটি থানা হবে রায়পুরাতে, পুলিশ স্টেশন হবে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের এই এলাকার প্রথম সমস্যাটা হলো চরাঞ্চলের অস্থিতিশীলতা, হ্যাঁ, এবং চরাঞ্চলের যে ঝামেলাগুলো আছে সেগুলো কোনো রাজনৈতিক সমস্যা নয়, এটি হলো গোষ্ঠীভিত্তিক এলাকাভিত্তিক ছোটোখাটো বিষয়, আধিপত্য বিস্তারের ঝামেলা। ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে সেই এলাকাতে ঝামেলাগুলো একটি ব্যাপক আকার ধারণ করেছে এবং আমরা প্রথমেই চাই চরাঞ্চলে আজকের যে জটিলতাগুলো আছে, আপনারা জানেন সেখানে গোষ্ঠীভিত্তিক যখন ঝামেলা হয়, শত শত বাড়িঘরে আগুন দেওয়া হয়, ভাঙচুর হয় এবং অস্ত্রের ঝনঝনানি আজকে রায়পুরাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, শত শত হাজারো অস্ত্র এরকম আমরা শুনতে পারি, প্রশাসনের কাছ থেকে আমরা খবর পাই যে সেখানে নাকি হাজারো অস্ত্র বিরাজমান। তা আমাদের প্রথম লক্ষ্যটা হলো চরের শান্তি ফিরিয়ে নিয়ে আসা। দ্বিতীয়ত হলো আপনারা জানেন অবৈধ বালুর মহল রায়পুরাতে বিরাজমান। এই অবৈধ বালুর মহলের কারণে আজকে দেখা যাচ্ছে যে চরাঞ্চলের কিছু ইউনিয়ন পানিতে নিমজ্জিত হয়ে যাওয়ার মতো উপদ্রব হয়েছে। তা আমরা সেই লক্ষ্যে সবসময় প্রতিবাদ জানিয়ে যাচ্ছি, আন্দোলন করে যাচ্ছি, প্রশাসনের সাথে কথা বলেছি, ডিসি মহোদয়ের সাথে কথা বলেছি, বর্তমান যে আর্মি বিভিন্ন এলাকাতে ক্যাম্প করেছে তাদের সাথে আমরা আলোচনা করেছি, পুলিশ প্রশাসনের সাথে আমরা আলোচনা করছি, র্যাবের সাথে আমরা কথা বলেছি। তা আমাদের লক্ষ্য হলো সেটি আমাদের শুধু প্রশাসনিকভাবে সমাধানযোগ্য নয় এই সমস্যাগুলো। তা আমরা যারা স্থানীয়রা যারা আছেন, নেতৃবৃন্দরা যারা আছেন, স্থানীয় নেতারা আরও যারা আছেন এবং প্রশাসন সকলের সমন্বয় যৌথ উদ্যোগে আমি মনে করি সমস্যাগুলোকে সমাধান করা সম্ভব। এরপরে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা আমাদের একটি মূল লক্ষ্য। শিক্ষা ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে জাতির উন্নয়ন করা সম্ভব, এটি আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। আরেকটি মূল সমস্যা হলো আপনার মাদক দ্রব্যের যে বিচরণটা, এই যে মাদকের যে একটা মহামারী আকার ধারণ করেছে, মাদক ব্যবসায়ীরা আজকাল সব দিকে গ্রামে গঞ্জে গোষ্ঠীর মধ্যে পর্যন্ত বিরাজমান। তো মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এই যারা এসে মাদক ব্যবসার সাথে জড়িত তাদের মাদক মুক্ত করতে হবে। বেকারত্ব দূর করার জন্য দেখেন রায়পুর একটি বৃহৎ এলাকা, নদী সংলগ্ন এলাকাতে যে জিনিসগুলো করা সম্ভব সেগুলো আমি বলি আপনাকে। যেমন ধরেন রায়পুরাতে নদী সংলগ্ন এলাকাতে এখানে যদি আমরা নদীর পাড়ে রিসোর্ট গড়ে তুলি, হোটেল গড়ে তুলি, তাহলে দেখা যাবে যে এই যে ঢাকার মানুষেরা সিলেট যায়, অনেকে গ্র্যান্ড সুলতানে যায়, আমি একটু উদাহরণ দিয়ে বলি, সেখানে এক রাত থাকতে গেলে 20,000-22,000 টাকা দিতে হয়। তা আপনি ঢাকার থেকে এখানে আসতে 1.5 ঘন্টা সময় লাগে, আপনি গ্র্যান্ড রিসোর্টে গিয়ে থাকবেন কেন? আপনি আমার এই রায়পুরা চরাঞ্চলে এসে নদীর পাশে আমরা যদি হোটেল রিসোর্ট করে দেই তাহলে আপনি থাকবেন। তো বড় বড় শিল্প কারখানা যদি এখানে হয়, রড ফ্যাক্টরি হয়, সিমেন্ট ফ্যাক্টরি হয় এবং অন্যান্য খাদ্যদ্রব্য সংক্রান্ত ফ্যাক্টরিগুলো এই দেশে হয়, তারপর শিপ বিল্ডার্স মানে শিপ আপনি বিল্ড করতে পারবেন, আমাদের নদীতে এই নাব্যতা আছে। আপনি জানেন আমার পরিবারে আমার ভাইও জমি জমা নিয়েছে চরাঞ্চলে, যাতে করে সে শিল্প কারখানা গড়ে উঠতে পারে। আমি আমার ভাইকেও বুঝিয়েছি যে জমি নিলে আমরা দূরে নেবো কেন, আমাদের রায়পুরাতে আমাদের জন্মস্থান, আমরা রায়পুরাতে জমি অধিগ্রহণ করবো, করে সেখানে বড় বড় ইন্ডাস্ট্রি আমরা গড়ে তুলবো, যাতে করে আপনার এই এলাকার মানুষই কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আপনি জানেন আমি যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছি, সেখানে আমার ব্যবসা বাণিজ্য আছে, বাসা বাড়ি আছে, আমার পরিবার সেখানে থাকে। আমি কিন্তু সবসময় একটি জিনিস চিন্তা করি, মাঝে মধ্যে নিজেকে আমি প্রশ্ন করি যে আজকে যুক্তরাষ্ট্রে এই জীবন ফেলে আমি কেন বাংলাদেশে এসেছি। একটি লক্ষ্য আমার ছিল, আমরা 8 ভাই বোন, 6 ভাই আমরা 2 বোন, সেখানে আমার পরিবারের অন্য কেউ রাজনীতিতে আসে নাই। তা আমার এলাকাবাসীর একটা দাবি ছিল, রায়পুরাবাসীর জনগণের একটা দাবি ছিল যে আপনারা একটা বৃহৎ পরিবার, আমার বাবা এমন বিশাল একজন নেতা ছিলেন, গণমানুষের নেতা ছিলেন, যে ওনার একজন সন্তান কেন এসে আমরা রায়পুরার হাল ধরি না, এই প্রশ্নটা রায়পুরা জনগণের ছিল। তাদের সে দাবি দাওয়া পূরণ করতে কিন্তু যুক্তরাষ্ট্রে আমার এই সুন্দর জীবন, আমার আজকে আমি পরিবার থেকে বিচ্ছিন্ন, আমার ওয়াইফ এবং 3টি সন্তান যারা আমেরিকাতে থাকে, তাদের কিন্তু অনেক ত্যাগ এবং স্যাক্রিফাইস, তারা আমাকে ছাড়া থাকছে, আমি তাদেরকে ছাড়া থাকতে হচ্ছে। এটা আমার ভিতরে যেমন কষ্ট, আবার একদিকে আমার কাছে শান্তিও লাগে যে আমি তো আজকে হয়তো আমার পরিবারের 4 জন মানুষ আছে ওখানে আমেরিকাতে, আজকে কিন্তু আমি আমার এই রায়পুরাও আমার একটা বৃহৎ পরিবার, এখানে লক্ষ মানুষের পাশে যে আমি দাঁড়াতে পেরেছি, তখন আমি নিজেকে সান্ত্বনা দিই এই জিনিসটা চিন্তা করে। তা আমার যে পারিবারিক অবস্থান আছে তাতে আমি বিশ্বাস করি বরাবরই যে এই জনগণের যে একটা দাবি যে এই সিটটা 1996 সাল থেকে নিয়ে আজকে 2025 সাল এই পর্যন্ত ধানের শীষে তো প্রার্থী দেওয়া হয়েছে, নির্বাচনও করেছে, কিন্তু আমরা এই আসনটাকে কিন্তু ধানের শীষে কিন্তু বিজয় করতে পারি নাই, তারেক রহমানকে কিন্তু এই আসনটা উপহার দিতে পারি নাই। তা আমাদের জনগণের যে দাবি, আমি আসলে তারা বিশ্বাস করে মনে করে, এবং আমি যে ত্যাগ শ্রম, আমি জেল খেটেছি, নির্যাতিত হয়েছে, আন্দোলন সংগ্রামে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ছিলাম, এবং আপনি জানেন এই
গত বছর এই আন্দোলন চলাকালীন সময় 4 অগস্ট আমি কিন্তু নরসিংদী বেলানগরে সশরীরে উপস্থিত, যেখানে বাংলাদেশ বিএনপির অনেক নেতারা ঘরে বসেছিল, কিন্তু আমি কিন্তু 4 অগস্ট এই বেলানগরে বসে কিন্তু সশরীরে নেতাকর্মীকে নিয়ে আন্দোলন করেছি। তো এটা আমার রাজনৈতিক নিজের ইতিহাস, পারিবারিক একটি ইতিহাস আছে। তা আমাদের বক্তব্যটা হলো, আমি যেভাবে তৃণমূলের মানুষকে নিয়ে কাজ করছি, এবং আমার বাবা এবং আমার মাও অনেক সময় অনেকে বলে যে অর্ধেক রাজনীতি উনি করেছেন, উনিও সবার সাথে এই সম্পর্কটাই বজায় রেখে চলেছেন। তা আমার পরিবার যে রাজনীতিটা করেছে দীর্ঘদিন, আমি যে রাজনীতিটা করে যাচ্ছি, এবং জনগণের সাথে আমার যে সম্পর্ক আছে, জনগণের প্রতি আমার যে টান বা আবেগ বা ভালোবাসা, বা তারাও আমাকে যেভাবে ভালোবাসে, আমি বিশ্বাস করি এই সিট থেকে পুনরুদ্ধার করতে গেলে আমার কোনো বিকল্প আছে বলে রায়পুরাতে আমি মনে করি না। যদি আমাকে দল মনোনয়ন দেয়, আমি সবসময় একটি কথা বলি, আমি মনে প্রাণে বিশ্বাস করি, আমার এই এলাকাতে কমপক্ষে আমার পারিবারিক যে সম্পর্ক আছে, 25,000 কাকা আছে। তো 25,000 কাকার সাথে কাকি হিসাব করলে আরো 25,000, 50,000। একটা পরিবারে যদি 3টা করে ভাই বোনে থাকে, 1.5 লাখ। তাই 1.5 লাখ লোক হলো আমার পরিবারের অংশ, আমি সবসময় চিন্তা করি সেইভাবে। তা আমার বক্তব্যটা হলো, আমি সবাইকে নিয়ে কাজ করছি, দলের নেতাকর্মীদেরকে আমি ঐক্যবদ্ধ রাখছি। তাদের দুর্দিনে তারা নির্যাতিত হয়েছে, মামলা কেটেছে, জেল কেটেছে, তাদের পরিবারের ভারপোষণের দায়িত্ব আমি অনেক সময় নিয়েছি। তো সকলকে নিয়ে আমি বিশ্বাস করি এই আসনটি আমি 1 লক্ষ ভোটের ব্যবধানে বিজয়ী করতে পারবো, যদি আমাকে দল আমাকে মনোনয়ন দেয়। এবং এই আসনটি আমি যেখানে আমরা এতটা বছর, ওইদিকে হলো আপনার 4 বছর, 25 বছর, 29 বছর যাবত সিটটি আমরা পাচ্ছি না। তা আগামী দিন যদি দল আমাকে মনোনয়ন দেয়, এই আসনটি অত্যন্ত 1 লক্ষ ভোটের ব্যবধানে বিজয়ী করে আমি দলকে উপহার দিতে পারবো। এটি হলো আমার মূল। দলের মনোনয়ন অবশ্যই আমাকে দেওয়া উচিত, এবং আমাদের নেতা তরুণদেরকে প্রায়োরিটি দিয়ে রাজনীতি করছেন এখন। আমি বিশ্বাস করি আমার যে সামাজিক অবস্থান, পারিবারিক অবস্থান, আমার শিক্ষাগত অবস্থান, এবং মানুষের সাথে, জনগণের সাথে আমার যে সম্পর্ক আছে, এবং প্রবাসী থেকে আমার যে অভিজ্ঞতা আছে রাষ্ট্রকে বিনির্মাণের লক্ষ্যে, একটি এলাকাকে উন্নয়ন ঘটানোর জন্য আমার যে নলেজ আছে, আমি দেখে যেগুলো শিখেছি, এবং প্রবাসে পড়াশোনা করে আমি যে শিখেছি, সব কিছু মিলিয়ে যদি দলের মনোনয়ন দেওয়া হয়, তাহলে আমি কোনোদিনই মনে করি না যে এতগুলো যোগ্যতা এবং অর্জন বা অন্য কোনো নেতার আছে। তাহলে আমি মনে করবো অবশ্যই আমি যখন রাজনীতি শুরু করি, আমি রাজনীতিতে আসার আগে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে দেখা করে আমি প্রথম রাজনীতি শুরু করি রায়পুরার। সেই 2012 সালের প্রথম ওনার সাথে আমার দেখা হয়, সেখান থেকে ওনার অনুমতি সাপেক্ষে আমি রাজনীতি করছি। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের নেতা যখন মনোনয়ন দিবেন, উনি আমাকে চেনেন, আমি অবশ্যই সব কিছু মূল্যায়ন করে যখন উনি আমার মনোনয়ন দিবেন, আমি বিশ্বাস করি এই নমিনেশন আমি পাবো, এবং সকল নেতাকর্মীকে নিয়ে ঐক্যবদ্ধ করে এই আসনটি আমি জিয়া পরিবারকে উপহার দিতে পারবো। এই 17 বছরে যারা ভোট দিতে পারে নাই, এবং বিগত 1 বছরে যারা নতুন ভোটার হয়েছে, তারাই হলো তরুণ ভোটার। কারণ তারা আজ পর্যন্ত কোনোদিন ভোট দিতে পারে নাই, ভোট দেওয়ার দরকার পড়ে নাই। আগের সরকার তো আর ভোট কাউকে দিতে দেয় নাই, তারাই দিনের ভোট তারা রাতে দিয়েছে, অনেক সময় বলে দিয়েছে কেন্দ্রে আসার দরকার নাই, তোমার ভোট আমরাই দিয়ে দিব। তো কেন্দ্রে তারা যায় নাই। তো তরুণ ভোটার বলতে আমরা বুঝি যারা 17 বছর ভোট দিতে পারে নাই, এবং বিগত 1 বছরের মধ্যে যারা নতুন ভোটার হয়েছে, ভোটার হিসেবে তারা রেজিস্টার করেছে, তারাই হচ্ছে তরুণ ভোটার। দেখেন, আমি তরুণ প্রজন্মের নেতা, আমিও আমার ছাত্র জীবন শেষ করেছি, খুব বেশি দিন আগের কথা নয়। আমি একটা জিনিস বিশ্বাস করি যে রাষ্ট্র গঠন করতে গেলে এই তরুণ যুবক এবং যুবতীদেরকে নিয়েই রাষ্ট্র বিনির্মাণ করতে হবে, তাদের বাইরে কোনো বিকল্প নাই।